বাংলাদেশের নাগরিকরা এই করিডোর বিষয়ে আমি যখন প্রথম আলোচনা শুরু করি আমাকে খুবই গালিগালাজ করেন। সকল নাগরিক করেন কিনা জানি না, তবে এক ঝাঁক কমেন্টকারী এসে আমাদেরকে গালিগালাজ করছেন যে করিডোর নিয়ে আমি কেন এই ধরনের কথা বললাম। তো আমি আজকে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওর পরে প্রচুর পরিমাণে গালি আসছিল। তখন আমি একটা কমেন্ট করি, কমেন্টের অপশনে দেই আমার এই ভিডিওটি যারা সমর্থন করেন তারা লাইক রিয়েক্ট দিবেন, আর যারা সমর্থন করেন না তারা রাগান্বিত রিয়েক্ট দিবেন। দেখেন, সব মিলিয়ে 1% মানুষও রাগান্বিত হওয়ার রিয়েক্ট দেয়নি, অর্থাৎ পুরোটাই লাইক রিয়েক্টের উপর বেশি প্রভাব পড়েছে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা এখানে অ্যাংরি রিয়েক্ট দিয়েছে এবং তারা একজন 8টা-10টা করে কমেন্ট করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। তারা বলছে করিডোর দেওয়াটা নিরাপদ দেশের জন্য। এই কথাগুলো ছিল এদেশের বিশিষ্ট আম ব্যবসায়ী আম জনতার দল, সেই আম জনতার দলের চেয়ারম্যান। থাম্বনেইলে যে ভেবাচেকা খাওয়া চেহারাটি আপনারা দেখতে পাচ্ছেন, লাল টি শার্ট পরা সেই ভেবাচেকা খাওয়া তরুণ তারেক রহমান, যিনি কিনা আম জনতার দলের চেয়ারম্যান। সো জনাব তারেক রহমান এই কথাগুলো বলছিলেন, থাম্বনেইলে ছবিও দেয়া আছে। তো লাল একটি টি শার্ট পরে তিনি কথা বলছিলেন, আর তিনি কথাগুলো বলছিলেন 9 দিন আগে ফেস দ্য পিপলের সঙ্গে। ফেস দ্য পিপল একটি অনলাইন টক শো প্ল্যাটফর্ম, দর্শক আপনাদের অনেকেরই জানা আছে, অনেক সময় আপনারা হয়তো সেখানে ঢুও মেরেছেন। সো ফেস দ্য পিপলে আরও কিছু লোকের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়ে তারেক রহমান 9 দিন আগে এইসব কথাগুলো বলছিলেন। আজকে নাগরিকদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো। করিডোর দেওয়ার বিষয়ে বিরোধিতা করেছে সেনাপ্রধান। যে প্রশ্নটি করছি, সেনাপ্রধান বিরোধিতা করেছেন নাকি সেনাবাহিনী বিরোধিতা করেছেন, এই প্রশ্নটি আমি সেনাবাহিনীর অফিসারদেরকে জিজ্ঞাসা করেছিলাম। তারা স্পষ্ট বলেছে, আমরা সেনাবাহিনীর অফিসাররা সমন্বিতভাবে ডিসিশন নিয়েছি, আমরা করিডোর দিতে দেব না। আমরা যেটি বলছিলাম যে করিডোরটা জাতিসংঘ নিচ্ছে না আমেরিকা নিচ্ছে, সরকার কিন্তু জাতিসংঘের কাঁধে পা দিয়ে এই কথাটা বলার চেষ্টা করেছে। জাতিসংঘের সাথে করিডোর বিষয়ে আলোচনা, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু দেখেন, ধীরে ধীরে বের হয়ে আসছে এই করিডোরটি আসলে আমেরিকাকে দিচ্ছে ডক্টর ইউনূস। এবং তাকে যখন জিজ্ঞাসা করছে রাজনৈতিক ব্যক্তিরা, আমরা রাজনৈতিক স্টেক হোল্ডাররা, তখন উনি মুখটা ছোট করে নিয়ে এসে চুপ করে থাকছে। এই বিষয়ে উনি টু শব্দ করতে চান না, এবং ওনার অনেক ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে উনি জোর করে এটা দিয়েই দিতে চান। হেয়ার কাট নেই অনেকদিন থেকে, চুলগুলো বেশ এলোমেলো। তিনি নিজেই বলছিলেন, আমার চুল এলোমেলো, নাহিদরা জেল মাইখা আসে। নাহিদ ইসলামের কথা বলছিলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কোথাও যখন ক্যামেরায় ছবি দেখান, চেহারা দেখান কোনো মাধ্যমে, তো তার মনে হয়েছে তারেক রহমানের যে নাহিদ ইসলাম জেল মেখে আসেন এবং অন্যরা মোটা চাক্কার গাড়ি চালায়, যেখানে যা খুশি করতে পারছে। তো তারেক রহমান বলছিলেন, জেলায় উপজেলায় প্রশাসনে সব জায়গায় আপনারা, আমরা সেখানে নাই কেন? তার খেদ, তার ক্ষোভ বোঝাই যাচ্ছে প্রিয় দর্শক। সো গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে তারেক রহমানকে আমরা রাস্তায় দেখেছি, আন্দোলনের একটি এলিমেন্ট হিসেবে তাকে আমরা দেখেছি। তারেক রহমান বিভিন্ন সময়ে ভিডিওতে এসে কান্নাকাটি করেছেন, হাসিনার সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন। তিনি তার এই ভিডিওতে বলেছেন, মায়ের খাইলাম, আল্লাহ গো মাগো মাগো কইতে কইতে পাগল হয়ে গেলাম। এই কথাগুলো তাকে বলতে শুনেছি, তখন আমরা অনেকেই তার প্রতি সহানুভূতিশীল হয়েছিলাম। আমরা বলেছিলাম বন্দরের সাথে করিডোরের একটা সম্পর্ক আছে কিনা। নিউমোরিং বন্দরটা, টার্মিনালটা তিনি দিতে চান ডিপি ওয়ার্ল্ডকে, যে ডিপি ওয়ার্ল্ড চালায় ইন্ডিয়ান এবং ইসরায়েলি অফিসাররা। আমরা বলেছিলাম এটাতে সমস্যা আছে, এটা দেওয়া যাবে না। আমরা শুধু তাই বলিনি, আমরা বলেছি যে চট্টগ্রামে এই বন্দরের সাথে করিডোরের একটা সম্পর্ক আছে। যেহেতু সম্পর্ক আছে, যেহেতু এটাকে ব্যবহার করা যেতে পারে, যুগপত হবে, সেহেতু আমরা বলেছি যে আপনি এটা না দিয়ে মংলায় একটা দেন। তো আজকে যে বিষয়টি ছোট করে ফোকাসে এনেছিলাম যে এইখানে আসলে করিডোর দিয়ে করতে চাই কি। দেখুন,
আমেরিকা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে, যেটা মায়ানমারকে আপনার হলো এক ধরনের তার নিজের গ্রিপের মধ্যে নেওয়ার একটা চেষ্টা। এই বার্মা অ্যাক্টের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ লাগিয়ে দেওয়া, মারামারি, হানাহানি, যেটা রাখাইনে আরকান আর্মির মাধ্যমেও এই অঞ্চলে করছে আর কি। তো এই আরকান আর্মিকে পৃষ্ঠপোষকতা করছে আমেরিকা, এই তো বার্মা অ্যাক্টের তথ্য অনুযায়ী। সেই আরকান আর্মি চিঠি লিখেছে ডক্টর ইউনূসকে যে তারা হেল্প চায়। তো সেই জন্যই করিডোর যদি হয়, আমার প্রশ্ন হলো, চীন সহযোগিতা করছে মায়ানমারের জান্তা সরকারকে, আমেরিকা সহযোগিতা করবে রাখাইন আর্মি বা আরকান আর্মিকে। তাহলে জান্তা সরকার আর রাখাইন আর্মি, আরকান আর্মি যুদ্ধ করবে, এক পক্ষে চীন আছে, এক পক্ষে আমেরিকা আছে। বাংলাদেশের কি উচিত চীনের বিরুদ্ধে গিয়ে আরকান আর্মিকে অস্ত্র সরবরাহে সহযোগিতা করা? আর 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি এই চলমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি। তার দল, এই আম জনতার দল, ম্যাঙ্গো পাবলিকের দল, চলতি সময়ের সঙ্গে, চলতি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি। ফলে ছিটকে পড়েছেন, আর অনেকেই ছিটকে পড়েছে। আর আন্দোলন করেছেন অনেকে, হাজার হাজার লাখো লাখো তরুণ সারা বাংলাদেশ ব্যাপী, অনেকে জীবন দিয়েছেন। সো তারেক রহমান আহত হয়েছিলেন, মার খেয়েছিলেন হাসিনার রিমান্ডে, আর অনেকে জীবনটি বিসর্জন দিয়েছে সেই আন্দোলনে। তো সেই তারেক রহমান যেহেতু কোথাও যেতে পারলেন না, তার কোনো কিনারা হলো না, তার কোনো কুল খুঁজে পেলেন না, তিনি তার ক্ষেত থেকে, ক্ষোভ থেকে কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে এসেছে, পরিষ্কার বোঝা যায়। তো তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলছিলেন, অধ্যাপক ইউনূস কি কি সুবিধা নিয়েছেন গত কয়েক মাসে অন্যায়ভাবে সেগুলো বলছিলেন। ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, ডিজিটাল লেনদেন করবার মাধ্যম, তারপর কর মাপ করিয়ে নিয়েছেন, এইসব কথা বলছিলেন তিনি কয়েকবার। তো এই বিষয়গুলোতে আমি এই মুহূর্তে এই ভিডিওতে কথা বলবো না, আমার আলাদা একটি ভিডিও করবার ইচ্ছে আছে। ইউনূস কি কি অবৈধ সুবিধা নিলেন, বা আদৌ সেই সুবিধাগুলো অবৈধ ছিল কিনা, বা কিভাবে নিলেন, কেনই বা নিলেন, বিষয়টা কতটা নৈতিক ছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো অন্য আরেকটি ভিডিওতে, সেপারেটলি সেই ভিডিওটি আমি করতে চাচ্ছি। আর এইখানে তারেক রহমান যে কথাগুলো বলছিলেন সেইগুলোর প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম আসলে। তো অনেকেই আমাকে হয়তো বলবেন যে তারেক রহমান, তাকে নিয়ে এত কথা বলবার কি আছে, তিনি তো ইম্পর্টেন্ট কেউ না। আমি মানছি প্রিয় দর্শক, তিনি এই দেশের রাজনীতিতে এরকম কেউ না, কোনো সেন্ট্রাল ফিগার না যে যাকে নিয়ে কথা বলা যায়, ভিডিও করা যায়। বাট আমি তারপরও বাধ্য হয়েছি একটি ভিডিও তাকে নিয়ে করতে, এই জন্যে যে কেউ হয়তো বলবেন ছেলেটি তো উন্মাদ, সে নিজেই স্বীকার করেছে রিমান্ডে মার খেয়ে খেয়ে মা গো আল্লাহ গো কইতে কইতে পাগল হয়ে গেছি। হ্যাঁ, পাগলই হয়ে গিয়েছে কিছুটা। যেভাবে কথা বলছিলেন উদ্ভ্রান্তের মতো ভেবাচাকা চেহারা নিয়ে, তাতে মনে হচ্ছিল তিনি পাগলই হয়ে গিয়েছেন। আমার খারাপ লাগছিল খুব, তার জন্য সিম্প্যাথাইজ করতে ইচ্ছে করছিলামও। বা একটা প্রক্সি যুদ্ধে নিজেদেরকে ইনভলভ করা, এই জায়গাটাতে আমরা বলছি যে চায়না বাংলাদেশের কৌশলগত বন্ধু নাকি শত্রু, বা চায়নার বাংলাদেশে ক্ষতি করার সম্ভাবনা আছে কিনা, বা চায়না এরকম আগ্রহ পোষণ করেছে কিনা যে তারা সেন্ট মার্টিন নিয়ে নিতে চায় কিনা। আমরা একটা প্রশ্ন করেছিলাম, সেন্ট মার্টিন থেকে কোনো খবর কেন আসে না? ডক্টর ইউনূস অনেক বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, দেশের জন্য গত 15-16 বছরে কোনো স্টেটমেন্ট দেননি গুম, খুন, ক্রসফায়ারের বিরুদ্ধে। এই বক্তব্যটি আমি দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা নিপীড়িত হচ্ছিলাম। সেই সময় উনি আমাদের পক্ষে অবস্থান নেননি, গণতন্ত্রের পক্ষে ওনার কোনো ইফোর্ট ছিল না। এমনকি এই গণ অভ্যুত্থানেও আমরা আহ্বান জানিয়েছিলাম গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলার জন্য, উনি সেখানেও সহযোগিতা করেননি। এই ধরনের কোনো অবদান ছাড়া ওনাদের একটা সেট আপ এখানে সরকারে বসে গেল, কোনো ত্যাগ তিতিক্ষা ছাড়া প্রচুর জনপ্রিয় হলো, এবং সেই জনপ্রিয়তা উঠতে 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 আকাশ পরিমাণ গেছে। আমাদের নাগরিকদের একটা অংশ মনে করে যে উনি আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করবে, বা আমেরিকা বাংলাদেশকে শক্তিশালী করবে। এই ধরনের একটা কনসেপ্ট খুব রাইজ করেছে যে আমেরিকার সাহায্য নিলে, আমেরিকার সাথে গ্রিপে গ্রিপ মেলালে বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে। সেই সকল নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমেরিকা, ইসরায়েল এবং ইন্ডিয়া, এই ত্রয়ী বন্ধু সারা বিশ্বে মুসলিম নিপীড়নের সঙ্গে একজোট, সব জায়গায় মুসলিম নিপীড়নের সাথে একসাথে কাজ করছে। এবং এই দক্ষিণ এশিয়ায় এই আমেরিকা এবং ইন্ডিয়া জোটটা কেমন, এটা সারাক্ষণ চায়নাকে বিট দিতে যুগপতভাবে কাজ করে। এবং আমেরিকা কখনোই
ইন্ডিয়ার সিদ্ধান্তের বাইরে যায় না। আপনাদের মনে আছে আমরা যখন আশা করছিলাম যে আমেরিকা 2024-এর যে নির্বাচন সেইখানে জনগণের পক্ষে নেবে, খুব করে সবাই আশা করছিল, তাই না? ওই আমেরিকার যে রাষ্ট্রদূত, দেখেন আপনাদের মনে আছে কিনা, নির্বাচনের ঠিক আগে সেই রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চলে গেলেন। দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত, উন্মাদ একজন তরুণের কথা শুনছিলাম, এরকম আমার মনে হচ্ছিল। তিনি সুস্থ ছিলেন না, আমার কাছে মানসিকভাবে তাকে অসুস্থ মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল অনতিবিলম্বে তার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখাবার দরকার হয়েছে কাউন্সিলিংয়ের জন্য। আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়তো এটা ফিগার আউট করতে পারতেন তার প্রবলেমটি আরও গভীরে কিনা, তার সাইকিয়াট্রিস্ট দরকার কিনা, তার সাইকিয়াট্রিস্ট ইভ্যালুয়েশন দরকার কিনা। তো আমার কাছে খারাপ লাগছিল তার চেহারা দেখে, তার কথাবার্তা শুনে, তার ক্ষেপ, তার আক্ষেপ, তার কষ্ট, তার দুঃখের কথা তিনি যেভাবে বলছিলেন লাগামহীনভাবে, আর সব দায় অধ্যাপক ইউনূসের উপর চাপাচ্ছিলেন, আর বলছিলেন এই ছোট ছোট দলগুলো অধ্যাপক ইউনূস ভেঙে দিলেন, ডক্টর ইউনূস আপনি এটা ভেঙে দিলেন, আমার রাজনীতির স্বপ্ন চুরমার করে দিলেন, আমার শ্বশুরের ব্যবসার লোকসান করে দিলেন, শেষ করে দিলেন। ভয়ঙ্কর সব অভিযোগ। বাট আমি বিশ্বাস করি এই দেশের কোটি মানুষ এই অভিযোগগুলোকে সিরিয়াসলি নেবেন না। কেন নেবেন না? তারা ধরেই ফেলবেন যে ছেলেটি উন্মাদ, ছেলেটি ইনসেইন, হি হ্যাজ লস্ট হিজ সেনিটি, মানসিক সুস্থতা তিনি হারিয়েছেন। আর অনেকেই চাইবেন যে তার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে তার কাউন্সেলিং হোক। তো আমারও ইচ্ছে লোকেরা তাকে এইভাবে মূল্যায়ন করুন, তার প্রতি আমরা কেউ যাতে রাগ না করি, এটা ভুল হবে। একটি উন্মাদ ছেলে, একটি ইনসেইন একজন তরুণ, হতাশ নানাভাবে, ফ্রাস্ট্রেশন তাকে ঘিরে ধরেছে নানাভাবে। তো তিনি এইসব কথা বলবেন অসংলগ্ন, অসামঞ্জস্যপূর্ণ, অপ্রাসঙ্গিক, অর্থহীন, অপ্রয়োজনীয় এইসব কথাবার্তা বলবেন, এটা তো স্বাভাবিক। একজন ইনসেইন মানুষ, যখন আমরা সেনিটি হারিয়ে ফেলি, মানসিক সুস্থতা, আমরা যে কোনো কিছু বলতে পারি। বাংলাদেশের নাগরিকদেরকে হতাশায় ফেলে আমরা বুঝতে পারলাম যে ভারত আমেরিকাকে কনভিন্স করেছে বাংলাদেশের জনগণের পক্ষে না অবস্থান নেওয়ার জন্য, গণতন্ত্রের পক্ষে না অবস্থান নেওয়ার জন্য। সেই আমেরিকা ভারতের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে ফেলে রেখে চলে গেল, যখন কিনা ব্যাপক জনমত তৈরি হয়েছিল গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। আমেরিকা একটু হেল্প করলেই আমরা সেটা উত্তরণ ঘটাতে পারতাম। সেই সময় আমেরিকা আমাদেরকে ফেলে রেখে চলে গেছে বিপদে। সেই আমেরিকা আমাদের গণ অভ্যুত্থানে কোনো সহযোগিতা করেনি, তাদের কোনো অবদান ছিল না, কোনো ভূমিকা ছিল না। এই গণ অভ্যুত্থানের অবদান শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি হয়েছে, যেখানে আমেরিকার কোনো ভূমিকা নাই। সেই আমেরিকা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন মানুষকে নোবেল পুরস্কার দিয়ে দীর্ঘদিন পেলে পুষে বড় করে তাকে এসে ক্ষমতায় বসালো, বাংলাদেশে কোনো অবদান না রাখা সত্ত্বেও। আমরা এইটাকে মার্ক করছি যে ডক্টর ইউনূসকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি করিডোর বিষয়ে আপনার মতামত কি, সে জাস্ট চুপ থাকছে। সে জানে একটা কথা বললে সে তার তার মুখোশ উন্মোচন হয়ে যাবে, এই জন্য সে কোনো কথা বলছে না, কোনো স্টেটমেন্ট ডেভেলপ করছে না। কখনো একজন সচিবকে দিয়ে স্টেটমেন্ট দেওয়াচ্ছে, কখনো আমলাকে দেওয়াচ্ছে, অথচ সে বিদেশে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছে, বিদেশি সাংবাদিকদের কাছে দিচ্ছে। বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি সে হচ্ছে না। আমরা প্রলাপ বকি অনেক সময়। সো তারেক রহমান তাই করেছেন। তিনি আরো কিছু কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা, সেগুলো আমি বলবো, আলোকপাত করছি। তিনি বলেছেন ডক্টর ইউনূসের যে যোগ্যতা, তিনি তো সুদখোর, সুদ নিয়ে কাজ করেন, সুদ এক্সপার্ট বলেছেন তাকে। এই যোগ্যতা বলে তিনি বড়জোর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারতেন। প্রধান উপদেষ্টা হওয়া তার দরকার ছিল না, উচিত ছিল না, এবং তার যোগ্যতা নেই এটি হবার। তো আমি খুশি হলাম যে তারেক রহমানের অন্তত ওই যে, আমি যতই তাকে অসুস্থ বলি, একদম পুরোপুরি অসুস্থ না, কিছুটা হলেও আমি তার মধ্যে আমি আশাবাদ আমি দেখতে পাই, আমি নিজের মধ্যে আশাবাদ আমি লালন করি যে এই তরুণটি একেবারে শেষ হয়ে যায়নি। সামান্য কাউন্সেলিংয়ে কিংবা সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনের পর কিছু ট্রিটমেন্টে তিনি আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তাই তিনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারতেন অধ্যাপক ইউনূস। এই পর্যায়েও যে তিনি অধ্যাপক ইউনূসকে মূল্যায়ন করতে পেরেছেন, তাতেও আমি কিন্তু খুশি হয়েছি। একেবারে সবকিছু হারিয়ে ফেলেননি, চিন্তা শক্তি যতই এলোমেলো হোক এখনো কিছু বেঁচে আছে চিন্তা শক্তি। আর তিনি বলছিলেন তুলে ধরে, খুবই একজন সহজ সরল যুবক বলে আমার কাছে মনে হয়েছে। তো টি শার্টটি উপরে তুলে ধরে একেবারে বাসায় যেরকম আমরা টি শার্ট বদলাই, কাপড় বদলাই, ঠিক সেই স্টাইলে আস্তে আস্তে উপরের দিকে তার টি শার্ট তুলে ধরছিলেন। তো সম্ভবত সেই টক শোতে যারা কো পার্টিসিপেন্ট ছিলেন তারাও বোধহয় অবাক হচ্ছিলেন, তারাও বোধহয় ভয় পাচ্ছিলেন যে পরবর্তী সিচুয়েশন কি হয়।
তিনি দিগম্বর না হয়ে যান একেবারে, আমার এরকম একটা ভয় আমার মধ্যে ছিল। তো তারাও হয়তো এই ভয়টি পাচ্ছিলেন। তো টি শার্টটি একটু উঁচু করে ধরে তিনি দেখাচ্ছিলেন আর বলছিলেন যে 150 টাকা দামের আমি ডাইসেল টি শার্ট গায়ে দিয়ে ঘুরি, আর হেরা 7,000 টাকা দামের পাঞ্জাবি পরে। হেরা বলতে তিনি আসলে মিন করছিলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, যারা সরকারে অংশ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, বা যারা এখন এনসিপিতে আছে, তাদের হয়তো মিন করেছিলেন যে হেরা 7,000 টাকা দামের পাঞ্জাবি পরে আর আমি 150 টাকা ডাইসেল টি শার্ট পরি। তো এইটাই যাক বাংলাদেশের নাগরিকরা জানলো, আমাকে গালি দেন, আমাকে ঘৃণা করেন, কোনো সমস্যা নাই, বাট আপনারা জানলেন এটা যে জাতিসংঘ একটা স্টেটমেন্ট দিল বাংলাদেশ এই করিডোর নিয়ে কাজ করছিল, কিন্তু সেই করিডোর জাতিসংঘের সাথে সম্পৃক্ত না, এবং সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার মিথ্যাবাদিতা করেছে, মিথ্যাচারিতা করেছে। এতগুলো মিথ্যা সার্বভৌমত্বের ইস্যুতে এটা শপথ ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। আমি এই শপথ ভঙ্গের কারণে ডক্টর ইউনূসের বিচার চাচ্ছি, এবং আমি মনে করি উনি এই জায়গায় দায়িত্বে থাকার ক্ষেত্রে উনি হলো শপথ ভঙ্গ করেছেন, এবং ওনার আসলে এই জায়গাটা ওনার জন্য ফিট না। উনি হতে পারেন অর্থনৈতিকভাবে বেশ ভালো জানেন, গবেষণা করেন, সে জায়গা থেকে ওনাকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে পারি সর্বোচ্চ। এটা আমারই একটা বক্তব্য যে ওনার যে যোগ্যতা, যা উনি বোঝেন, উনি একটা গভর্নর হতে পারেন সর্বোচ্চ। সামগ্রিকভাবে বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশ হিসেবে উপহার দেওয়ার কথা ছিল, সেই উপহারটা উনি দেওয়ার সুযোগ ছিল, কিন্তু উনি কি করলেন, কিছু সমন্বয়ককে বিভিন্ন দায়িত্বে বসালেন, সচিবালয়, জেলা প্রশাসক অফিসে বসে তাদেরকে চুরি করার সুযোগ দিলেন। স্কুলে যাওয়া, কলেজে যাওয়া ছেলেপেলেগুলোকে টাকার লোভ দেখিয়ে উনি নিজের মতো করে একটা বলয় তৈরি করার চেষ্টা করলেন, স্ট্রেংথ। সেই বলয়টা কি করলো, বিভিন্ন জায়গায় মব তৈরি করে করে মানুষকে নিপীড়ন করলো, মানুষের সম্পদ লুটপাট করলো, অর্থ লুটপাট করলো। যখন তাদেরকে ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তখন রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তাদেরকে আবার মুক্ত করে নেওয়া হচ্ছে, সমন্বয়করা গিয়ে গিয়ে মুক্ত করছেন। এই হলো বাংলাদেশের সামগ্রিক একটা চিত্র, যেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম দুপুরে। অনেকে বোঝেননি, না বুঝে আমাকে গালিগালাজ করছেন। আপনারা গালিগালাজ করতে থাকেন, আমরা আমাদের শরীরে একটু জীবন থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমেরিকাকে এই করিডোর দিতে দেব না। আমরা চাই যে বাংলাদেশ যেভাবে স্থিতিশীল ছিল সেই স্থিতিশীলতা অব্যাহত থাকুক, বাংলাদেশ কোনো যুদ্ধে না জড়াক প্রতিবেশী দেশের সঙ্গে, বাংলাদেশ চায়নার সঙ্গে কোনো যুদ্ধে না জড়াক। এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার কোনো অস্ত্র ব্যবসা নাই, এখানে কেউ মিসাইল কেনে না, রকেট লঞ্চার কেনে না, তারপরে উজি রাইফেল কেনে না, আমাদের পুলিশের কাছে উজি রাইফেল দেওয়া হয় নাই। হ্যাঁ, এগুলো ইসরায়েলের অস্ত্র, আমেরিকার অস্ত্র, এখানে তাদের কোনো ব্যবসা নাই। এই জায়গাটাতে তারা কোনো একটা অংশের হাতে অস্ত্র সরবরাহ করতে চায়, এই একটা অংশের হাতে অস্ত্র সরবরাহ করলে সেই অস্ত্রকে বিট দেওয়ার জন্য বাকি সবাই অস্ত্র কিনবে, এবং এখানে অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হবে। এটাই কিন্তু আমেরিকার চাওয়া। তো প্রিয় দর্শক, আমি তার লেখাপড়া জানি না, তারেক রহমানের লেখাপড়া কি আমার ঠিক জানা নেই আসলে। তো ডিজেলকে যিনি ডাইসেল পড়েন, এবং যিনি এক পর্যায়ে এই ভিডিওতেই বলছিলেন যে অধ্যাপক ইউনূস হাসিনার বিরুদ্ধে বিবৃতি দেয়নি আন্দোলনের সময়, তার কনফিডেন্টের অভাব ছিল। তো কনফিডেন্ট অ্যাডজেক্টিভ একটি বিশেষণ, শব্দটি ছিল কনফিডেন্স, যে তার কনফিডেন্সের অভাব ছিল বোধহয়, সেটি তিনি বলতে পারতেন। তো বিশেষণের পার্থক্য তিনি বোঝেন না। ডিজেলকে ডাইসেল বলেন, তো এমন একজন তরুণ। আর ভালো কথা, আরেক জায়গায় তিনি বলেছিলেন নোবেল প্রাইজ নিয়ে, যে নোবেল প্রাইজ আমেরিকার ট্রাম্প কার্ড, এটা নাকি আমেরিকায় তৈরি হয় নোবেল প্রাইজ। আর অধ্যাপক ইউনূস নোবেল পেয়েছেন, এটা এমন কোনো বড় বিষয় না। তো নোবেল প্রাইজ সম্পর্কে যার এই ধারণা, এবং ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যার এই ধারণা, ডিজেলকে যিনি ডাইসেল বলেন, কনফিডেন্সকে যিনি কনফিডেন্ট বলেন, এমন একজন তরুণের অধ্যাপক ইউনূসকে মূল্যায়ন করবার প্রয়োজন কেন হলো, সেইটি বিপজ্জনক। সেটি আমাকে ভাবায়, এবং আমি বিশ্বাস করি আপনাদেরও ভাবাবে। এমন একজন লোকের তো অধ্যাপক ইউনূসের দিকে তাকাবারই কথা না, ভয়ে, আতঙ্কে, ভয়ে, সমীহে চোখ নিচের দিকে রাখবার কথা। তার দিকে তাকিয়ে সাহস নিয়ে এত সব কথা বলা ভয়ঙ্কর, চিন্তায় ফেলে দেয় আমাদের। তো তারেক রহমানই না, এরকম উন্মাদ আজকাল অনেক তৈরি হয়েছে, উন্মাদের কারখানা তৈরি হয়েছে বাংলাদেশে। কিছু উন্মাদ সারাক্ষণ কিছু ইউটিউব চ্যানেলে, কেউ কেউ আবার টক শো নামের একটি আলোচনার প্ল্যাটফর্ম খুলে বসেছেন, সেখানে কথা বলছেন, দামি দামি শার্ট পরে সকাল বিকাল শার্ট বদলাচ্ছেন,
খুব ভালো দামি ব্র্যান্ডেড আমি ফুল স্লিভ শার্ট দেখছি অনেকের গায়ে, তো সুটেড বুটেড ক্লিন শেভেন, ভালো চমৎকার, চাঁদ মুখ অনেকের। তারা বসে অধ্যাপক ইউনূসকে তুলোধনা করছেন, অন্তর্বর্তীকালীনকে তুলোধনা করছেন। তাদেরও যে বিদ্যা বুদ্ধি দেখি, বাংলাটি পর্যন্ত ঠিক মতো শিখেননি। কষ্টের কথা কি বলবো, অন্য ভাষার আমি আলোচনায় যাচ্ছি না, ইংরেজি আমাদের ভাষা না, তাই সেটি না জানলে আমার কোনো আফসোস নেই। কিন্তু বাংলাটি পর্যন্ত যারা ভালো করে শিখেননি, তারা অধ্যাপক ইউনূসকে তুলোধনা করছেন সারাক্ষণ 24/7 365, ডেইলি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন তাকে তুলোধনা করছেন। ভয়ঙ্কর একটি প্রবণতা। আর জানি না, এত সহনশীলতা তো ভালো নয় একটি সরকারের জন্য। সরকারকেও সহনশীল হতে হবে রিজনেবল অ্যামাউন্টে। এরকম সহনশীল হলে চলবে না, যা ইচ্ছে তাই বলছে তারা, যা না তাই বলছে, তাদের থামিয়ে দিতে হবে। সময় এসেছে তাদের থামিয়ে দেবার, এই পাগলগুলোকে, উন্মাদগুলোকে। আর সবাই এখানে তারেক রহমানের মতো উন্মাদ না, কিছু কিছু ধান্দাবাজও আছেন।